মধ্যপ্রদেশের ভোপালে এবার আমরা উঠেছিলাম হোটেল জ্যোতিতে। এটি একটি গুজরাটি হোটেল, পিওর ভেজ। প্রতিদিনকার ট্যারিফ ছিল 1350 করে। এর সাথে কিন্তু ব্রেকফাস্টটাও ইনক্লুডেড ছিল। এখানকার খাবারটা ছিল খুবই ভালো। হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রানী দুর্গাবতী গান্ডোয়ানার ক্ষমতাশীল রানী ছিলেন। মধ্যপ্রদেশে তার অনেক স্মৃতি স্মারক রয়েছে। মধ্যপ্রদেশে সাইট সিনের জন্য আমরা প্রথম দিন একটি অটো রিজার্ভ করে নিয়েছিলাম। অটোটি নিয়েছিল প্রায় 550 টাকা। তো তার মধ্যে আমরা প্রথমেই চলে গেছিলাম ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়। আপার লেকের নিকট শ্যামলা হিলের ওপর প্রায় 200 একর জমি নিয়ে কিন্তু এই সংগ্রহালয়টি স্থাপিত হয়েছে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ওখানকার ট্রাইবাল ভিলেজ আর কুমোরপাড়া পরিদর্শনে। সেটা ছিল খুবই অসাধারণ। চারিপাশে অনেক মাটির তৈরি পাত্র কিন্তু রাখা ছিল, অনেক মৃৎশিল্পের কাজ ছিল, অনেক পুতুল ছিল, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এবং চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, গাছপালায় ভর্তি, যে মনটা ভরে গেল। দেখলাম স্কুলের বাচ্চারাও কিন্তু ওখানে বাসে করে এসেছিল এই জায়গাগুলো পরিদর্শনের জন্য। এই মানব সংগ্রহালয় স্থানটি এতটাই বৃহৎ যে এটি একদিনেই সম্পূর্ণ করা কখনোই সম্ভব না। সেখানে আমরা মাত্র 2-3 ঘন্টার জন্য গেছিলাম। কোন স্থান থেকে যে কোন দিকে যাব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল এখানেই সারাটা দিন কাটিয়ে দিই চুপ করে বসে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম ভিটি সাঙ্কুলে, যেটি প্রায় 12,000 বর্গমিটারে নির্মিত একটি প্রশস্ত প্রদর্শনী হল। মানব সভ্যতার বিবর্তনের নানা তথ্য কিন্তু এই প্রদর্শনী হলটির মধ্যে রয়েছে। সব কিছু এমনভাবেই সুন্দর সজ্জিত ছিল যে দেখে মনে হচ্ছিল সব কিছুই যেন জীবন্ত। এরপরে ওখানে ঘুরতে ঘুরতে চলে গেলাম একটা কোস্টাল এরিয়াতে, যেখানে ওখানকার আদিবাসীরা কিভাবে থাকতো তার নিদর্শন কিন্তু ছিল। তো খুব সুন্দর লাগছিল ভিতরের পরিবেশটা। হলটির ভিতরে রয়েছে নিজস্ব লাইব্রেরি, এছাড়া রয়েছে ইনডোর আউটডোর অডিটোরিয়ামের ব্যবস্থাও। মাত্র 50 টাকা পার হেড টিকিট কেটে এই বৃহৎ স্থানটি দেখার সৌভাগ্য হয়েছে, এটাই অনেক। এত কিছু তথ্য সমৃদ্ধ রয়েছে যা না গেলে উপলব্ধি করা যাবে না। এই জন্য ইন্দিরা গান্ধী মানব সংগ্রহালয়কে মানব ও সংস্কৃতির জাদুঘর বলা হয়। আপনারা ভোপালে গেলে অবশ্যই কিন্তু এই স্থানটি পরিদর্শন করবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর সাথে হাতে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে যাবেন, না হলে কিন্তু পুরোটা সম্পূর্ণ হবে না। এরপর আমরা চলে গিয়েছিলাম এমপিটি বোট ক্লাবে। সেটা কিন্তু আপার লেকে অবস্থিত। এখানে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আপনি কিন্তু বোটিং করে সুন্দর উপভোগ করতে পারেন। কিন্তু আমি এখানে বোটিং করিনি, কারণ দুপুরবেলা কিন্তু চড়া রোদ ছিল। তো তাতে বোটিং করতে খুব একটা ভালো লাগবে না ভেবে আর করা হয়নি। তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। শীতের সময় গেলে কিন্তু আরও ভালো লাগবে। এরপর 30 টাকা দিয়ে টিকিট কেটে চলে গেছিলাম কিন্তু স্যারসাপাটাতে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এখানে যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি কিন্তু ঋষিকেশের লক্ষ্মণ ঝুলার আদলে তৈরি। তো এটি কিন্তু এর মূল অ্যাট্রাকশন, এবং এটিও কিন্তু আপার লেকেই অবস্থিত। এখানেও কিন্তু রয়েছে বোটিং করার সুবিধা। এছাড়া রয়েছে কিন্তু মিউজিক্যাল ফাউন্টেন, যেটা সন্ধেবেলায় হয়। আর রয়েছে বাচ্চাদের জন্য খেলার জায়গা। এছাড়া রয়েছে টয় ট্রেন, যেটাতে করে বাচ্চারা সবাই চড়তে পারবে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর। একটি পার্ক কিন্তু ভীষণ সুন্দরভাবে সজ্জিত। এরপরে চলে গিয়েছিলাম ইন্দো ইসলামী এবং মুঘল স্থাপত্যে নির্মিত তাজুল মসজিদে। তাজুল মসজিদটি কিন্তু ভারতের সর্ববৃহৎ মসজিদ এবং এশিয়ার অন্যান্য বৃহত্তম মসজিদের মধ্যে অন্যতম। মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের রাজত্বকালে ভোপালের শাহজাহান বেগম এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। মসজিদটিতে গোলাপ
গোলাপি রঙের মার্বেল পাথরে 3টি গম্বুজ সহ 2টি অষ্টধাতুর মিনার রয়েছে। সন্ধেবেলায় চলে গিয়েছিলাম কিছু খাওয়ার জন্য। মধ্যপ্রদেশের ভোপালে কিন্তু বেশিরভাগই ভেজ পাওয়া যায়, তো আমি কিছু ননভেজ খুঁজছিলাম, সেজন্য এখানকার জ্যাম জ্যাম রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। জ্যাম জ্যাম রেস্টুরেন্টের কিন্তু 2টো আউটলেট রয়েছে 10 মিনিটের হাঁটা পথে। ভোপাল স্টেশন থেকে এটি কিন্তু খুবই কাছে। সেখানে গিয়ে বেশ কিছু ধরনের কাবাব নিয়ে নিয়েছিলাম। ওদের কাবাবগুলো কিন্তু বেশ ভালো, শামি কাবাব থেকে শুরু করে পকোড়া, চিকেন, ক্রিস্পি চিকেন, যেগুলো দারুণ লাগছে। এরপরে আমরা চলেছি আগামীকাল পাঁচমারির পথে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।